প্যারিসে আমরা যেখানে আছি তার সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হলো রিউলটি ডাই রুট। এখান থেকে আমরা আজকে যাব লুভর মিউজিয়াম। লুভর মিউজিয়াম যাওয়ার জন্য আমরা মেট্রো ধরবো। এখানে জানিয়ে রাখি, এই ম্যাপটা প্যারিস বেড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এটার একটা প্রিন্ট আউট নিয়ে নিয়েছি। এই ম্যাপটা যদি কেউ ভালো করে বুঝতে পারে তাহলে প্যারিস বেড়ানো একদম ইজি। আমরা প্যারিসের মেট্রো লাইন 1 ধরে চলেছি। প্যারিসের মেট্রো লাইন 1-এ ড্রাইভারলেস মেট্রো চলাচল করে। আমরা মেট্রো ট্রেনের একদম প্রথম কামরায় উঠেছিলাম টানেলের যাত্রাপথ দেখব বলে। কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো এখানেও প্যাসেঞ্জার স্ক্রিন ডোর রয়েছে। মেট্রো ছুটে চলেছে টানেল বরাবর। লুভর মিউজিয়ামে যাওয়ার জন্য আমাদের প্যালাসিস রয়্যাল মিউজি ডি লুভর স্টেশনে নামতে হবে। অবশেষে এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে। স্টেশন থেকেই লুভর মিউজিয়ামের একটা আভাস পাওয়া যাচ্ছে। খনিজ স্টোন, পুরানো মূর্তি ইত্যাদি নানা রকম জিনিসের পসরা বসেছে লুভর মিউজিয়াম স্টেশনেই। এই স্টেশনটি বেশ বড়। আমরা এখন লুভর মিউজিয়ামের এন্ট্রান্স খুঁজছি। লুভর মিউজিয়ামে পৌঁছে এখানেই টিকিট কেটে নেওয়ার ব্যবস্থা আছে, অথবা অনলাইনে টিকিট কেটে নেওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম হলো এই লুভর মিউজিয়াম, যার এক্সিবিশন স্পেসের আয়তন ৭৩,০০০ বর্গমিটার। এই মিউজিয়াম ঠিকমতো ঘুরতে অন্ততপক্ষে ২ দিন সময় লাগবে, কিন্তু আমাদের হাতে সময় সীমিত। লুভর মিউজিয়াম সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও থাকবে আমার পরবর্তী এপিসোডে। এই মিউজিয়ামে ঢুকে কোন কোন বিখ্যাত দ্রষ্টব্যগুলো দেখে নেওয়া উচিত তার তথ্য দেওয়া থাকবে ওই ভিডিওতে। লুভর মিউজিয়াম নিজেই একটা অনেক বড় সাবজেক্ট। এটি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লব্ধ করা প্রায় অসম্ভব। তবু আমার সীমিত সময়ে আমি যেটুকু জানতে পেরেছি তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও পরবর্তীকালে আপলোড করব। সাথে থাকবেন সকলে। আপাতত লুভর মিউজিয়ামের কিছু ঝলক দিলাম এইখানে। আমরা এখন এসে গেছি সাইন নদীর তীরে। ক্রুজে করে প্যারিস শহর ঘুরে দেখব জলপথে। ক্রুজের টিকিট ডাইরেক্টলি কাউন্টার থেকে বুক করে নেওয়া যায়, অথবা বিভিন্ন ট্যুর অপারেটরের সাইট থেকে আগেই অনলাইন বুকিং করা যায়। আমরা এখন যে ব্রিজ পেরোচ্ছি তার নাম প্যাসেরেলি ডে বিলি। সাইন নদীতে ক্রুজে করে বেড়ানোর জন্য বিভিন্ন ধরনের টিকিট রয়েছে। কোনোটার টিকিটের সাথে দেওয়া হবে হেডফোন। সেই হেডফোনে শোনা যাবে প্যারিসের বিভিন্ন মনুমেন্টের অবস্থান এবং তার ইতিহাস। ক্রুজ রাইডের কোনো টিকিটের সাথে খাবার ও পানীয়র ব্যবস্থাও রয়েছে। প্যারিস পৃথিবীর অন্যতম বড় শহর হলেও এখানে গাছপালা বেশ প্রতুল।
নদীপথে প্যারিস শহরের দুই পার দেখতে দেখতে চলেছি। এখন আমরা যে সেতুটি পেরোবো তার নাম পঁ দে অ্যালমা বা অ্যালমাস ব্রিজ। On va maintenant passer sur un des ponts les plus emblématiques de Paris, le pont Alexandre. এখন যে সেতুটি দেখা যাচ্ছে তার নাম পন্ট দে ইনভ্যালিডস। ফ্রেঞ্চ ভাষায় ব্রিজ বা সেতুকে বলা হয় পন্ট বা পঁ। ক্রুজ যাত্রার ডান দিক বরাবর যে বিল্ডিংটি দেখা যাচ্ছে তার নাম মিউজি ডি ওরসে। আগের দিন আমরা এখানে স্থলপথে এসেছিলাম। প্যারিসের দ্বিতীয় বৃহত্তম মিউজিয়াম হলো এই ওরসে মিউজিয়াম। প্যারিস শহরটিকে কসমোপলিটন শহর হিসেবে অনায়াসেই তকমা দেওয়া যায়। আমাদের এই ক্রুজ রাইডের প্যাসেঞ্জার হিসেবে কত দেশের মানুষজনের আগমন ঘটেছে তার ইয়ত্তা নেই। প্যারিস শহরে বিভিন্ন সময়কালে বিভিন্ন শক্তিশালী সম্রাটদের আগমন ঘটেছে। ষোড়শ লুই, ফিলিপ লুই, নেপোলিয়ন বোনাপার্ট ইত্যাদি অনেক বিখ্যাত সম্রাটরা এই শহরে রাজত্ব করেছিলেন। তাছাড়া ইউরোপিয়ান নবজাগরণ শুরু হয়েছিল এইখান থেকেই, ফরাসি বিপ্লবের মাধ্যমে। প্যারিস শহরের কোনায় কোনায় ইতিহাস। এই শহরকে ভালো লাগার আরও একটা কারণ হলো এরা সেই পুরানো ইতিহাসকে যথাসম্ভব সংরক্ষণ করার যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। পুরানো নির্মাণগুলো নির্দিষ্ট সময় অন্তর সংস্কার কার্য করে থাকেন যাতে ইতিহাস হারিয়ে না যায়। এখন আমরা নদীপথে নোট্রে ডাম মনুমেন্টটি দেখতে পাচ্ছি। ব্রিজের ওপর দিয়ে যে লাল রঙের বাস যাচ্ছে ওই রকম হপ অন হপ অফ বাস করেও প্যারিস শহর ঘুরে দেখা যায়। প্যারিসের সাথে বাংলারও সামান্য কানেকশন রয়েছে। একটা তো আমরা সবাই জানি, হুগলির চন্দননগরে ফরাসিরা উপনিবেশ গঠন করেছিলেন, যার নিদর্শন এখনও চন্দননগর গেলে দেখতে পাওয়া যাবে। বাঙালির কাছে আরও একটা গর্বের বিষয় হলো প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের 50 জন লাইট ডিজাইনারের মধ্যে একজন ছিলেন বাঙালি। ওনার নাম তাপস সেন, যিনি সঙ্গীত নাট্য পুরস্কারও পেয়েছিলেন। আজ শনিবারের উইকেন্ড, তাই সাইন নদীর তীরে পার্টনারের সাথে কোয়ালিটি সময় কাটাচ্ছেন অনেকেই, আর আমরা ওপেন এয়ার বল ডান্স উপভোগ করছি। এ যেন এক উপরি পাওনা। এখন প্যারিস শহরের সিম্বল আইফেল টাওয়ার সম্পর্কে কিছু ইতিহাস জেনে রাখা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার আইফেল টাওয়ার ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার নির্দেশ ফলপ্রসূ না হওয়ার বেশ কয়েকটা কারণ ছিল। এক, তার নিজের সৈন্যদলের গভর্নরই তার এই নির্দেশ প্রত্যাখ্যান করেছিলেন। তাছাড়া ফরাসি প্রতিরোধ গোষ্ঠী আইফেল টাওয়ারের সমস্ত এলিভেটরের কেবিল তার
কেটে দিয়েছিলেন যাতে বিরোধী সৈন্যগোষ্ঠী আইফেল টাওয়ারের ওপরে সহজে না উঠতে পারে। পরবর্তীকালে হিটলার নিজে ওই আইফেল টাওয়ার দর্শন করে এবং তার নিজের নির্দেশ অপসারণ করে দেন। পরবর্তীকালে এই আইফেল টাওয়ারে মেটেরিওলজিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল এবং ফিজিক্সের নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয়েছে। তাছাড়া উঁচু টাওয়ার হিসাবে ওয়্যারলেস টেলিগ্রাফ ট্রান্সমিটার, রেডিও অ্যান্টেনা হিসাবেও একসময় ব্যবহার করা হয়েছে। আইফেল টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন আমেরিকান তীরন্দাজ এরিকা ল্যাভরি 2007 সালে আইফেল টাওয়ারের সাথে বিবাহ সম্পন্ন করেন। বিয়ের পর তার নাম হয় এরিকা আইফেল। আমরা 2024 সালের প্যারিস অলিম্পিকের ঠিক পরেই পৌঁছে গেছিলাম প্যারিস শহরে, তাই অলিম্পিকের লোগো দেখা যাচ্ছে আইফেল টাওয়ারে। আমরা সন্ধেবেলার দিকেও আইফেল টাওয়ারের পাদদেশে উপস্থিত হয়েছিলাম সন্ধ্যের আলো দেখব বলে। সূর্যাস্তের পর আইফেল টাওয়ারে এই স্থির হলুদ আলো জ্বলতেই থাকে। এখানে জানিয়ে রাখি, সূর্যাস্তের পর প্রতি 1 ঘন্টা অন্তর একটা স্পার্কলিং লাইট এখানে জ্বালানো হয়। অর্থাৎ সূর্যাস্তের সময়ে যদি সন্ধে 7:20 হয়, সেক্ষেত্রে স্পার্কলিং লাইট দেখা যাবে রাত 8টা, রাত 9টা, রাত 10টায়। খুব শীঘ্রই আসবো পরের এপিসোড নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন। টাটা।